আসসালামু আলাইকুম। পাপুলার শিক্ষা পরিবার পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের ম্যাথমেটিক্স এর চতুর্থ অধ্যায়। তো আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব বাকি যে ম্যাথগুলো আছে এই অধ্যায় থেকে যে ম্যাথগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা সমাধান করব। আরেকটা কথা হচ্ছে, আমি বরাবরের মতো একটা কথা বলি, সেটা হচ্ছে বৃত্ত এবং বৃত্তকলার ক্ষেত্রফল এই অধ্যায়টা থেকে আমাদের প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে যে সিঁড়ির অঙ্কগুলো আছে, বিশেষ করে তারপরে এই যে আমরা বোর্ডে যে ম্যাথগুলো দেখতে পাবো, এই ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার এই ক্লাসে আমি যে ম্যাথগুলো করাবো এর বাইরে আপনার এই অধ্যায় থেকে কোনো প্রকার ম্যাথ কিন্তু করতে হবে না। অর্থাৎ আমি যেগুলো করাবো সেগুলো যদি করেন তাহলে আপনার এই অধ্যায় থেকে একদম 100-এ 100 প্রিপারেশন হয়ে যাবে। ওকে। আমার প্রত্যেকটা ক্লাসই কিন্তু হচ্ছে আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে একটা সুপার সাজেশন ক্লাস, কেননা আমি যে অঙ্কগুলো করাই সেগুলো হচ্ছে আমাদের সুপার সাজেশন থেকে নেওয়া থাকে সব সময়। মোটামুটি ভাবে যদি বলা চলে আমরা এই অঙ্কগুলো করেছিলাম, সেটা এখানে করা আছে, আমরা একটু দেখি এক নজরে। যেমন আমরা এখানে প্রথমত বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তীতে আমরা অতি সংক্ষিপ্ত কিছু কোশ্চেন ছিল, সেগুলো আমরা সমাধান করেছিলাম। সো এখানে প্রায় 5 থেকে 6টার মতো 7টার মতো অতি সংক্ষিপ্ত কোশ্চেন কিন্তু আমরা সমাধান করছিলাম, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তাই না? এই যে এগুলো কিন্তু আমরা গত লাইভ ক্লাসে সমাধান করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এইগুলো সমাধান করেছিলাম। সো আমরা আজকে যাব হচ্ছে এই 7টা অতি সংক্ষিপ্ত, দেন হচ্ছে আমরা সংক্ষিপ্ত কিছু কোশ্চেন সলভ করেছিলাম, যেগুলো এখানে দেওয়া আছে। এই যে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন শেষ, অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা এখান থেকে ঠিক শুরু করব। ওকে। আর আপনি যদি আমাদের পপুলার এডুকেটরে নতুন হয়ে থাকেন, তো এবং আপনি যদি আমাদের পপুলার এডুকেটরে ভর্তি হতে চান, আপনারা সকলে জানেন যে আমাদের পপুলার এডুকেটরে দুইটা প্রোগ্রাম চলমান আছে, একটা হচ্ছে কেয়ার প্রোগ্রাম, একটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রাম। আপনি যদি আমাদের কেয়ার কিংবা ডাইনামিক প্রোগ্রামে যুক্ত হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের ক্লাস কিন্তু অলরেডি অনেক আগে থেকে শুরু হয়ে গেছিল। আপনারা যখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে কিন্তু আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে। সো আপনারা কিন্তু এবং আমরা দেখেন অলরেডি চতুর্থ দিনে আলোচনা করতেছি, এবং আপনাদের মিড টার্ম পরীক্ষার আগে আমাদের এই বইটা আমরা শেষ করে ফেলবো এমন একটা পরিকল্পনা নিয়ে কিন্তু আগাচ্ছি। সো আপনি যদি আমাদের পপুলার পরিবারে যুক্ত না হন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়তেছেন। সো আশা করবো আপনি পিছিয়ে পড়বেন না, অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। ঠিক আছে? সেই জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সো চলুন আজকে আমরা এখান থেকে এই ম্যাথটা থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করি। ওকে, সবাই রেডি তো? আর একটা বিষয় হচ্ছে, আমার ক্লাসে কিন্তু আমি সবসময় বলি যে আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসলে কি হবে, আমার সাথে আপনি ম্যাথগুলা প্র্যাকটিস করতে পারবেন, চর্চা করতে পারবেন। আমার ক্লাসে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। আমি যে ম্যাথগুলো করাই দিই সেগুলো একটু আমার সাথে সাথে খাতায় তুলবেন। পরবর্তীতে আরেকবার যদি আপনি নিজে করেন, দ্যাটস এনাফ। তাহলে কিন্তু আপনার ম্যাথটা একদম আয়ত্তে চলে আসবে। তো প্রথমত আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এখানে একটা চাকার ম্যাথ আর কি বলতে পারেন, যে একটা গাড়ির সামনের ও পিছনের চাকার একটা গাড়ির সামনের ও পিছনের চাকার ব্যাসের পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার। 176 মিটার পথ যেতে সামনের চাকা অপেক্ষা পিছনের চাকাটি 40 বার বেশি ঘুরে, তাহলে বলছে যে চাকাদ্বয়ের ব্যাস নির্ণয় করো। চাকাদ্বয়ের ব্যাস নির্ণয় করো। তো এই জন্য আমি এখানে দুইটা চাকা অঙ্কন করে নিই আগে, কি বলেন? দুইটা চাকা অঙ্কন করি, একটু দেখেন। তো এটা মনে করি স্যার আমাদের সামনের চাকা। হুম। আর এখানে একটা ছোট চাকা অঙ্কন করি, এটা হচ্ছে ধরেন পিছনের চাকাটা। এই যে আমি দুইটা চাকা অঙ্কন করলাম এই জায়গায়। তো এখানে কি বলছে স্যার, দেখেন যে সামনের এবং পিছনের চাকার ব্যাসের পার্থক্য হচ্ছে 7 সেন্টিমিটার। তা আমি মনে করি এটা হচ্ছে আমাদের সামনের চাকা। এটা কি স্যার বলেন তো? এটা হচ্ছে আমাদের সামনের চাকা। আর এটা হচ্ছে আমাদের পিছনের চাকা। তো আমি যদি, যেহেতু আমাদের ব্যাসটা উল্লেখ করা নাই, ব্যাসটা বের করতে বলছে, তো আমি এখানে একটা ব্যাস ধরে নিব। তাহলে এখানে আমরা যদি
এই যে স্যার আমাদের পিছনের চাকাটা আছে, পিছনের চাকার ব্যাসটা যদি স্যার আমি ডি চিন্তা করি, অর্থাৎ এই পিছনের চাকার ব্যাসটা আমার যদি ডি হয়, তাহলে অবভিয়াসলি এই সামনের চাকার যে ব্যাসটা আছে, অর্থাৎ এই যে সামনের যে চাকাটা, এটা বড় যে চাকাটা, এটার ব্যাস অবশ্যই কি হবে স্যার? ডি প্লাস স্যার। এখন বলতে পারেন স্যার কেমনে, এটা কেমনে হলো? এখানে দেখেন একটা কথা বলা আছে যে সামনের চাকা ও পিছনের চাকার ব্যাসের পার্থক্য মানে বিয়োগফল, দুইটার বিয়োগফল হচ্ছে 7 সেন্টিমিটার। অর্থাৎ আপনি পিছনের চাকা যদি ডি চিন্তা করেন, অবভিয়াসলি সামনেটা কত হবে? ডি প্লাস 7। কারণ আপনি যদি এটা থেকে এটা বিয়োগ করেন, দেখেন ডি প্লাস 7 থেকে যদি ডি বিয়োগ করেন তাহলে 7 থাকবে। আমাকে তো এটাই বলছে যে দুইটা চাকার ব্যাসের পার্থক্য বা অন্তরফল অথবা বিয়োগফলটা হচ্ছে 7 সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। তো এখান থেকে আপনি পরিধি বের করবেন, ওইটারও পরিধি বের করবেন, তারপরে 176 মিটার পদ্ধতি এটা কতবার ঘুরে, ওইটা কতবার ঘুরে এটা বের করবেন, গুণন সংখ্যাটা বের করবেন। দেন আপনি কি করবেন? এটা শর্ত সাজাই ডি এর মানটা আপনি বের করতে পারবেন। ওকে, সো চলুন এখন ম্যাথটা করি। তাহলে আমরা প্রথমত এইভাবে ধরে নিব যে মনে করি পিছনের চাকার ব্যাস সমান হচ্ছে ডি সেন্টিমিটার এবং সামনের চাকার ব্যাস সমান সমান ডি প্লাস 7 সেন্টিমিটার। ক্লিয়ার আশা করি। এখন পিছনের চাকার পরিধি দেখি আমাদের কত হয়। তাই সুতরাং পিছনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি সমান সমান, আমরা ব্যাস দিয়ে জানি কেমনে পরিধি বের করি। পরিধি বের করে দুইটা সূত্র আমরা জানি, কিন্তু একটা জানি হচ্ছে 2 পাই আর, এখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ। আর যদি ব্যাস দেওয়া থাকে তাহলে সরাসরি পাই ডি লিখলেই চলে। আপনি যদি ব্যাসার্ধের সাহায্যে পরিধি বের করতে চান তাহলে সূত্র হচ্ছে 2 পাই আর, আর ব্যাসের সাহায্যে বের করতে গেলে শুধু পাই ডি লিখলেই চলবে। সো এখানে ব্যাসটা যেহেতু ডি, তাহলে এর পরিধিটা হবে পাই ডি সেন্টিমিটার। ওকে, আশা করি একটু বুঝতে পারছেন। এখন এখানে একটা কথা একটু মাথায় রাখেন আপনারা, এখানে একটা কথা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আমরা এটা সবাই জানি, কোন একটা চাকার পরিধি যত হবে তাকে আমি যদি একবার ঘুরাই তাহলে সে তার পরিধির সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে, যেটা আমি আমার লাস্ট যে লাইভ ক্লাস ছিল এদের উপরে সেখানে কিন্তু বলেছিলাম। সো এখন এই কথাটাই বলছি যে একটা চাকার পরিধি যত, তাকে আপনি একবার ঘুরাইলে ওই পরিমাণ দূরত্ব মানে ওই সমপরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে, কভার করবে। তো আপনি এখানে এই কথা বলতে পারেন যে এই যে স্যার তার পরিধিটা একবার ঘুরলে সে এতটুকু যাবে, অথবা অথবা আপনি এখান থেকে একটা শর্ত সাজাতে পারেন বা এইভাবে নিয়ম অনুসারে লিখতে পারেন, পাই ডি সেন্টিমিটার সেন্টিমিটার পথ যেতে চাকাটি ঘুরে সমান সমান একবার। পিছনের চাকাটা, পিছনের চাকার কথা বলছি কিন্তু, হ্যাঁ, যেহেতু পিছনের চাকার কাজটা করতেছি আমরা আগে। তাহলে পাই ডি সেন্টিমিটার পথ যেতে চাকাটি কয়বার ঘুরবে? একবার, মানে তার পরিধি সমপরিমাণ দূরত্ব সে যাবে একবার ঘুরলে। তাহলে ওই নিয়ম অনুসারে সুতরাং 1 সেন্টিমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে এটা দ্বারা ভাগ হয়ে যাবে, তার মানে 1/পাই ডি হবে এখানে, 1/পাই ডি বার। ওকে, আচ্ছা। তারপরে এখানে দেখেন কত মিটার পথের কথা বলছে? 176 মিটার। আমি যদি আপনাদেরকে বলি যে 176 মিটারকে আপনি যদি সেন্টিমিটারে কনভার্ট করেন কত হবে? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, দ্যাট মিনস আপনি জাস্ট এটাকে 100 দ্বারা গুণ দেন, 100 দ্বারা জাস্ট গুণ দেন, তাহলে কত হবে? 17,600, তাই না? 100 দ্বারা গুণ দিলে কত হচ্ছে আমাদের? দেখেন সবাই, জাস্ট এখানে দুইটা শূন্য অ্যাড হবে, এত সেন্টিমিটার। তো এই কথাটা আপনারা সকলে আশা করি জানেন। তাহলে আমরা এটা সেন্টিমিটারে কনভার্ট করলাম কেন? কারণ আমরা এই যে পরিধি বলেন, ব্যাস বলেন, সব কিন্তু সেন্টিমিটার এককে হিসাব করছি, সেজন্য ওই মিটারটাকেও আমাদের সেন্টিমিটার এককে কাউন্ট করতে হবে। তাহলে এখানে আমরা এই কথাটা লিখতে পারি যে 17,600 সেন্টিমিটার পথ যেতে চাকাটি ঘুরবে, 17,600 ডিভাইডেড বাই পাই ডি।
এখানে একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই আমি, হ্যাঁ? তাহলে পিছনের চাকার গুণন সংখ্যা কিন্তু আপনি পেয়ে গেলেন। এইখানে একটা কথা আপনাদের বলতে চাই, দেখেন, আপনি এইটুক না করলেও কোনো সমস্যা ছিল না। এই যে উপরে যে লাইনগুলো লিখছেন যে পাই ডি সেন্টিমিটার পদ্ধতিতে একবার ঘুরে সেখান থেকে ঐকিক নিয়ম অনুসারে তার গুণন সংখ্যাটা বের করছেন, তাই না? এটা না করে আপনি সরাসরি যদি লিখে দিতে পারতেন, সরাসরি লিখতে পারতেন যে পিছনের চাকা, মানে সরাসরি এভাবে যদি লিখতেন যে 176 মিটার বা 17,600 সেন্টিমিটার পদ্ধতিতে চাকাটি ঘুরবে, সরাসরি এই লাইন লিখে দিলেও কোনো সমস্যা ছিল না। কারণ দূরত্বকে যদি পরিধি দ্বারা ভাগ করেন তাহলে গুণন সংখ্যাটা চলে আসবে। দূরত্বকে, টোটাল ডিস্টেন্সটা কত, এটাকে জাস্ট আপনি পরিধি দ্বারা ভাগ করবেন তাহলে গুণন সংখ্যাটা চলে আসবে। এটা হচ্ছে সহজ বিষয়। তো আপনি একটু না লিখে সরাসরি ওই লাইন লিখলেও কোনো প্রবলেম ছিল না। তারপরেও বিষয়টা কেমনে আসছে সেটা আপনাদের বোঝানোর জন্য আমি এটুকু লিখে দিয়েছি। তো এখন আমরা পিছনের চাকাটা হিসাব করলাম। তো এখন আমরা সামনের চাকাটা হিসাব করি স্যার। তাহলে এখানে আপনি লিখতে পারেন সামনের চাকাটি ঘুরবে এবং সামনের চাকা, আমি একই সাথে একবার লিখে দিচ্ছি, হ্যাঁ, ঘুরবে সমান সমান ৭৬,৬০০ ডিভাইডেড বাই পাই ইন্টু ডি প্লাস 7। আচ্ছা, সামনের চাকার পরিধি কিন্তু আমরা বের করে নিই, হ্যাঁ, আগে একটু পরিধিটা বের করে নেবেন তাহলে হবে। এটা পরে লিখবেন, আগে পরিধিটা যদি বের করে নেন সেটা ভালো হয়। পরিধিটা আগে আমরা একটু বের করি, সেটা বের করে দেখাই দিই। এখানে লিখতে পারেন যে সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি বা পরিসীমা একই কথা। তার ব্যাসটা যেহেতু হচ্ছে ডি প্লাস 7, তার ব্যাস যেহেতু ডি প্লাস 7, দ্যাট মিনস তার পরিধিটা হবে পাই ইন্টু ডি প্লাস 7। কথা বুঝতে পারছেন? তো এই যে তার পরিধিটা আমরা পেয়ে গেলাম, এই পরিধির দ্বারা আমরা টোটাল ডিস্টেন্সটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু গুণন সংখ্যাটা পেয়ে যাব। কথা বুঝতে পারছি? তাহলে সামনের চাকার পরিধি বের করলাম ওই যে পাই ইন্টু ডি প্লাস 7। কথা ক্লিয়ার? ব্যাসটা হচ্ছে ডি প্লাস 7, তাহলে পরিধি কি হবে? পাই ইন্টু ডি প্লাস 7। সো এইটা দ্বারা আমরা কাকে ভাগ করবো? এই যে দূরত্বকে ভাগ করব, তাহলে পেয়ে যাচ্ছি আমরা সামনের চাকার গুণন সংখ্যা। তো পেয়ে গেলাম। এখন আসেন আমি শর্তটা কিভাবে সাজাবো, এখন আসেন আমি শর্তটা কিভাবে সাজাবো সেটা একটু যদি আমি দেখতাম, একটু দেখি আমরা, হ্যাঁ, শর্তটা আমরা কেমনে সাজাবো। এইখানে আমাকে একটা কথা বলছে, দেখেন, যে 176 মিটার পথ যেতে সামনের চাকা অপেক্ষা, মানে সামনের চাকা অপেক্ষা পিছনের চাকা বেশি করে, কোনটা বেশি করে স্যার? পিছনেরটা বেশি করে। তা সামনের চাকা অপেক্ষা পিছনের চাকাটা 40 বার বেশি করে। তাহলে এখান থেকে এরকম করে বলা যায় না যে পিছনের, এটা হচ্ছে পিছনের চাকার গুণন সংখ্যা, এটা কার গুণন সংখ্যা স্যার? এটা হচ্ছে আমাদের সামনের চাকার গুণন সংখ্যা। তো আমি কি করতে পারি বলেন তো? এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে? 40 হবে। পিছনের চাকাটা 40 বার বেশি ঘুরছে। তো শর্তটা কেমনে সাজা যায়? এই গুণন সংখ্যা থেকে এই গুণন সংখ্যা আপনি বিয়োগ করেন, তাহলেই তো 40 আসে, তাই না? তো লিখতে পারেন শর্ত মতে 17,600 ডিভাইডেড বাই পাই ডি মাইনাস 17,600 ডিভাইডেড বাই পাই ইন্টু ডি প্লাস 7 ইজ ইকুয়াল টু 40। এই যে শর্ত সাজিয়ে ফেললাম। পিছনের চাকার গুণন সংখ্যা সামনের চাকার গুণন সংখ্যার বিয়োগফল সমান হচ্ছে 40। ক্লিয়ার? তারপরে স্যার আপনি এখানে নিজের মতো করে লসাগু করে অঙ্কটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে নিজের মতো করে লসাগু করে অঙ্কটা করতে পারেন। আচ্ছা, এটাকে আপনি হিসাবের সুবিধাতে চাইলে এখানে একটা কাজ করা যায়। আচ্ছা, এটা পরে করবো না, এইভাবে আমরা করে ফেলি একই সাথে। দেখেন, এখানে একটা কাজ করতে পারেন, আমাদের যে পায় আছে না স্যার, পায়ের যদি আমরা মানটা বসাই দিই তাহলে মনে হয় সেটা বেটার হয়। পায়ের মান কিন্তু হচ্ছে 22/7, পায়ের মানটা কত? 22/7। এটা যদি এখানে বসাই দিই কত হয়? 22 ডিভাইডেড বাই 7 ইন্টু ডি। ঠিক আছে? আচ্ছা, মাইনাস এখানেও সিমিলারলি একই বিষয় হবে 17,600। পায়ের মান হচ্ছে কত? 22/7। তাহলে এখানে ছিল কত আমাদের? ডি প্লাস 7 ইজ ইকুয়াল টু 40। এখন আপনি যখন এই বাঘ চিহ্নটাকে গুণ বানাবেন তখন নিচেরটা অবশ্যই কি হবে স্যার? উল্টে যাবে।
তাই না? অর্থাৎ 22D এটা নিচে যাবে, 60টা কিন্তু উপরে চলে যাবে। এখানেও সিমিলারলি 60টা কিন্তু উপরে যাচ্ছে, তাই না বলেন? তাহলে আমরা যদি এখানে একটু হিসাব করে এভাবে লিখি, এরকম করে লেখা যায় 60টা উপরে চলে যাবে কিন্তু স্যার, দেখেন এটা ভাগ চিহ্ন, তাই না? আমরা জানি ভাগকে গুণ বানানো হলে, গুণ চিহ্ন দিলে তখন নিচেরটা উপরে যায়, উপরটা নিচে আসে। তো এখানে এই যে 22D যেটা লিখছি এটা নিচে আসবে, 60টা উপরে যাবে। তাহলে উপরে কি হবে স্যার? এরকম হবে না যে 17,600 ইন্টু ডি ডিভাইডেড বাই 22D, আর এখানে কি হচ্ছে মাইনাস 17,600 ইন্টু 7 ডিভাইডেড বাই 22 ইন্টু ডি প্লাস 7 সমান সমান 40। ওকে, এখন আপনি আপনার হিসাবের সুবিধার জন্য, এই যে উপরে যেটা আছে স্যার, আমাদের এই যে উপরে যেটা আছে 17,600 ইন্টু 7, এটা কমন নিয়ে নেন, সমস্যা কি? এটা আপনি কমন নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে 400 লিখে দিয়েছি, 400 হবে না, এটা হবে 40। তার পরবর্তীতে এখানে আমরা কমন নিতে পারি, এটা কমন নেই, তাহলে এখানে আমরা লিখবো 17,600 ইন্টু 7 গুণ করলে যত আসে আর কি, আপনারা গুণ করতে পারেন, সমস্যা নেই। সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1/22D মাইনাস 1/22 ইন্টু ডি প্লাস 7 ইজ ইকুয়াল টু 40। আশা করি এটুকু বুঝতে পারছেন, এই যে উপর থেকে আমরা এটা কমন নিছি স্যার। ওকে, তারপর আমরা এখানে একটা লসাগু করি, এটা গুণ করলে কত আসে? 0 0 6 7 42, 42-এর 2 হাতে থাকে 4, 7 7 49, 8 ধরেন 4 53, 7 7 আর হচ্ছে 5, 7 5 12, মেবি এরকম হয়, তাই না? লসাগু যদি করা হয় তাহলে কত হবে স্যার? 22D ইন্টু ডি প্লাস 7, এটা হবে না আমাদের লসাগু? সো এটা তো ক্যান্সেল হয়ে গেল নাকি? ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকে? ডি প্লাস 7। এই যে আমি লিখলাম ডি প্লাস 7 মাইনাস 22 চলে যাবে, এই যে 22 চলে গেল, এটাও চলে যাবে, এটাও চলে যাবে, শুধু একটা ডি থাকবে, তাহলে এই যে ডি, নাকি বলেন এরকম থাকবে না? আচ্ছা, 1 2 3 2 0 ইন্টু, উপরে দেখেন স্যার, এই যে ডি আর ডি আপনি কেটে দিতে পারেন, এটা প্লাসের, এটা কি স্যার মাইনাসের। তো প্লাসের ডি মাইনাসের ডি যদি কেটে দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের নিচে থাকে, উপরে থাকে শুধু একটা 7, নিচে থাকে স্যার কত? 22, ডি দ্বারা যদি গুণ করে দেন তাহলে হবে ডি স্কোয়ার প্লাস 7D ইজ ইকুয়াল টু 40। ওকে, এইটুক দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন, কোনো সমস্যা হয় নাই। তো এখানে দেখেন, তাহলে উপরে হচ্ছে কত? 1 2 3 2 0 0 ইন্টু 7 ডিভাইডেড বাই হচ্ছে 22 ডি স্কোয়ার প্লাস কত হয়? আচ্ছা, এখানে হয়তো বা ভাগ যাবে, 22 ইন্টু ডি স্কোয়ার প্লাস 7D গুণ করে দিলাম আর কি, সমান হচ্ছে 40, এরকমই তো হয় নাকি? সো একটু কাটাকাটি যদি আমরা করতে পারি সেটা আমার জন্য মনে হয় বেটার হয়, কারণ হচ্ছে আমরা যদি এখানে শূন্য শূন্য কেটে দিই, এই পাশে একটা শূন্য আছে, এখানে তো দুইটা শূন্য ছিল, সো একটা শূন্য আপনি কেটে দিতে পারেন। তারপর আমরা একটু দেখি যে আসলে 22 দ্বারা কি এটার মধ্যে ভাগ যায় কিনা। হ্যাঁ, আমরা একটু দেখি যে এখানে আসলে 22 দ্বারা কি আমাদের ভাগ যায় কিনা। আমরা একটু দেখতে চাই যে এটা 22 দ্বারা কি এটার মধ্যে ভাগ যায় কিনা। কত আছে স্যার আমাদের এখানে? 1 2 3 2 0 ডিভাইডেড বাই হচ্ছে কত? 22। হ্যাঁ, ভাগ যায়, দেখেন। সো এই যে আমাদের নিচে হচ্ছে 22 আর উপরে এটা হচ্ছে, যদি কেটে দেন তাহলে এখানে কিন্তু 560 থাকে। কত থাকে স্যার? 560। কথা বুঝতে পারছেন? কাটাকাটি করতেছি, এই পাশে একটা শূন্য ছিল, এই পাশে একটা শূন্য ছিল, আপনি কেটে দিয়েছেন। তারপরে এই যে নিচে 22 আছে, এই 22 দ্বারা যদি যে এখানে 12,320 যে ছিল, এটাকে যদি কেটে দেন তাহলে কত থাকে স্যার?
60। আচ্ছা, আবার দেখেন স্যার, এই যে আমাদের 4 আছে না স্যার, 4 দ্বারা এই 560 কে আপনি কেটে দেন, তখন দেখেন কত থাকে। এই যে এখানে যে 4 আছে, 4 দ্বারা যদি 560 কে আপনি কেটে দেন, মেবি 140 থাকবে। কত থাকবে স্যার? 140। তাহলে আমাদের উপরে কিন্তু এরকম থাকতেছে 140 ইন্টু 7, আর নিচে হচ্ছে ডি স্কোয়ার প্লাস 7d সমান সমান 1। ঠিক আছে, এখন আপনি জাস্ট স্যার একটু আড়াআড়ি গুণ করে দেন, একটু আড়াআড়ি গুণন করে দেন। তাহলে আমরা এখানে একটা আড়াআড়ি যদি গুণন করি, এরকম হবে আমাদের ডি স্কোয়ার প্লাস 7d সমান সমান 140 ইন্টু 7। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আসে 980। সো আমরা যদি এরকম নেই, ডি স্কোয়ার প্লাস 7d মাইনাস 980 ইজ ইকুয়াল টু 0। সো এইটার মধ্যে যদি আমরা মিডল ফ্যাক্টরটা করে দিই, আপনি এখানে যদি মিডল ফ্যাক্টরটা করেন তাহলে কিন্তু আপনার অঙ্ক হয়ে যাচ্ছে। এই যে জায়গার মধ্যে স্যার একটু মিডল ফ্যাক্টর করে ফেলবেন, ডি স্কোয়ার প্লাস 7d মাইনাস হচ্ছে যে 980, এটার মধ্যে যদি আপনি মিডল ফ্যাক্টর করেন, দ্যাটস এনাফ, তাহলে হয়ে গেছে। ওকে, আপনি যদি মিডল ফ্যাক্টর করেন তাহলে এখান থেকে ডি এর কিন্তু দুইটা ভ্যালু পাবেন। সো ডি এর যে প্লাসের যে ভ্যালুটা পাবেন সেটি হবে আপনার পিছনের চাকার ব্যাস, তার সাথে যদি সার্কেল কি করেন, এই 7 যোগ করে দেন, তাহলে কিন্তু আপনি সামনের চাকার ব্যাসটা পেয়ে যাচ্ছেন। সো দেখেন তো আপনারা, এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কের মধ্যে আপনাদের কি কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন তো স্যার। সো আমরা একটু যদি রিভিশন দিই বিষয়টা, এরকম করে যদি রিভিশন দেই, প্রথম থেকে আপনি একটু দেখেন ভালো করে। প্রথমত আমরা কি করছি স্যার, যেহেতু বলছে ব্যাসদের পার্থক্য 7, সেজন্য আমরা একটা ডি দিলাম, আর একটা হবে ডি প্লাস 7, সেখান থেকে দুইটারই পরিধি বের করলাম। তারপর আমাদের টোটাল ডিসটেন্সটা কত ছিল? 176 মিটার। এটাকে আমরা পরিধি দ্বারা ভাগ করছি, তাহলে গুণন সংখ্যা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা কি পাইলাম স্যার, এই যে আমাদের এটা হচ্ছে পিছনের চাকার গুণন সংখ্যা, এটা হচ্ছে সামনের চাকার গুণন সংখ্যা। তাহলে পিছনের চাকা যেহেতু বেশি বার ঘুরে, সেই জন্য পিছনের চাকার গুণন থেকে সামনের গুণন বাদ দিলে কত থাকবে স্যার? 40 থাকবে। এটা আমার শর্তের মধ্যে উল্লেখ করা আছে যে সামনের চাকা থেকে পিছনের চাকাটা 40 বার বেশি করে। দ্যাট মিনস পিছনের চাকার গুণন সংখ্যা মাইনাস সামনের চাকার গুণন সংখ্যা ইজ ইকুয়াল টু 40। তারপর আপনি একটু নিজের মতো করে ক্যালকুলেশন করবেন। আমি এখানে ভেঙে ভেঙে করছি, দেখতে হয়তো বড় হয়েছে। আপনি নিজের মতো করলে, আপনি যদি আরো এখানে অনেক কিছু স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা চাইলে এখানে প্রথমত কাটতে পারতেন। এই যে এখানেই, এখানে যেমন এই যে 22 ছিল, সেখানে 22 দ্বারা যদি কেটে দিতেন কোনো সমস্যা ছিল না। এখানে চাইলে আপনারা 22 দ্বারা কাটতে পারতেন দুইটাকে। ওকে, তারপরে এভাবে ক্যালকুলেশন করে যাবেন, দেখবেন এই যে পর্যন্ত যায় এরকম একটা ইকুয়েশন আপনি পাবেন। এই ইকুয়েশনটাকে আপনি কি করবেন স্যার, মিডল ফ্যাক্টর করবেন। এখানে এখানে দুইটা ভ্যালু আসবে, একটা প্লাসের এবং একটা কি হবে, মাইনাসের ভ্যালু আসবে। সো প্লাস মাইনাসের দুইটা ভ্যালু আসবে। তারপরে প্লাসের যে ভ্যালুটা আসবে সেটা হবে পিছনের চাকার ব্যাস, তার সাথে 7 যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে স্যার, সামনের চাকার ব্যাস। মেবি এখানে কত আসতে পারে, 35 আর 28 আসতে পারে মেবি। 35 আর 28 দেখি তো, 35 ইন্টু 28 কত হয়? হ্যাঁ, এই যে এখানে যদি মিডল ফ্যাক্টর করেন তাহলে এরকম হবে। আমি দেখাই দিচ্ছি, দেখেন। ডি স্কোয়ার প্লাস 35d মাইনাস 28d মাইনাস 980 সমান সমান 0। তারপরে এখান থেকে যদি আপনি ডি কমন নেন, এখানে থাকবে ডি প্লাস 35, এখানে যদি 28 কমন নেন মাইনাসের, তাহলে এখানে হবে ডি প্লাস 35 সমান সমান 0। তারপর দুইটা থেকে একটা কমন নেন, ডি প্লাস 35, আর এটা কত হবে স্যার, ডি মাইনাস 28। আশা করি মিডল ফ্যাক্টর সকলে বুঝেন। তারপর এখান থেকে এটা সমান 0 ধরেন, সমান সমান 0, আর এটাও থেকে সমান সমান 0 ধরেন। সো এখান থেকে আসবে ডি সমান হচ্ছে 28, আর এখানে আসবে ডি সমান মাইনাস 35। তো দূরত্ব তো কখনো ঋণাত্মক হইতে পারে না, সেজন্য এটা হবে না। তাহলে হবে কোনটা স্যার? এই যে এটা। তাহলে ডির ভ্যালু যদি এটা হয়, ডি কাকে ধরছিলাম, পিছনের চাকার ব্যাস। তাহলে পিছনের চাকার ব্যাস হচ্ছে 28, তাহলে এটার সাথে 7 যোগ করলে কত হচ্ছে, 35। এটা হবে সামনের চাকার ব্যাস। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো চলুন এখন পরবর্তী প্রশ্নে আমরা যাই। এইখানে দেখেন, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে, আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই, একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে। রাস্তাটির
ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, তাহলে রাস্তাদ্বয়ের বিস্তার বের করো। আমি এটা অঙ্ক করার জন্য এখানে দুইটা বৃত্ত অঙ্কন করি, কারণ এখানে আমাকে কি বলছে, একটা বৃত্তাকার মাঠ। দ্যাট মিন্স এটা হচ্ছে স্যার আমাদের একটা বৃত্তাকার মাঠ, নাকি বলেন? এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ। এটার ভিতরে আর একটা মাঠ আছে, নাকি বলেন? আপনি যে চারদিক দিয়ে রাস্তা অঙ্কন করেন, তাহলে ভিতরে একটা বৃত্তাকার মাঠ পাবেন না? তো ভিতরে আমরা এরকম একটা বৃত্তাকার মাঠ পেলাম, কি বলেন? হ্যাঁ, এই যে, তাহলে এই যে এই অংশটা হচ্ছে রাস্তা, এই অংশটা কি স্যার? এটা হচ্ছে আমাদের রাস্তা। একটা বৃত্তাকার মাঠ, এই বাহিরটা, এই টোটালটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠকে ঘিরে এই ভিতরের দিকে কি আছে স্যার? একটা রাস্তা আছে, তাই না? তো এখানে একটা কথা বলছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি হচ্ছে 44 মিটার বড়। অর্থাৎ তার ভিতরের যে পরিধি, মানে আপনি যদি এটাকে কেন্দ্র চিন্তা করেন, তাহলে এটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে স্মলার। আর এখান থেকে যদি বাইরেরটা চিন্তা করেন, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল আর চিন্তা করি। তাহলে আপনি এই ভিতরের বৃত্তের যে একটা পরিধি পাচ্ছেন, এটা থেকে এই বাইরের যে পরিধি, মানে এই বৃত্তটার পরিধি কত মিটার বড় স্যার? 44 মিটার বড়, তাই না? তো আপনি এখান থেকে শর্তটা সাজাই লিখতে পারেন। তাহলে আমরা এখানে এই কথাটা লিখি যে, মনে করি রাস্তাটির বাইরের, সরি, বৃত্তাকার মাঠের কথা লিখে দেখেন। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান হচ্ছে ক্যাপিটাল আর মিটার। রাস্তা বাদে ভিতরের ব্যাসার্ধ ধরেন, রাস্তা বাদে মাঠের ভিতরের ব্যাসার্ধ, রাস্তা বাদে মাঠের ব্যাসার্ধ সমান হচ্ছে স্মল আর মিটার। সুতরাং রাস্তাটির বাইরের পরিধি সমান সমান 2 পাই ক্যাপিটাল আর মিটার। অর্থাৎ এই যে এটা তো আমাদের রাস্তা, এই রাস্তার বাইরে যে মাঠটা আছে না, এই যে এটা, এই বৃত্তাকার মাঠ যেটা আছে, এটার পরিধি হচ্ছে আমাদের এই যে এটা। এই কোণ আগে আমরা লিখছিলাম যে বৃত্তাকার মাঠ, এটা যে কথা, এই রাস্তাটির বাইরের পরিধি, বিষয়টা একই। ওকে, আপনি যে কোনো একটা লিখতে পারেন। তারপর আপনি লিখেন যে রাস্তাটির ভিতরের পরিধি, মানে ভিতরের যে বৃত্তটা আছে তার পরিধিটা কত সেটা। তো এখানে কত লেখা যায়? 2 পাই স্মলার। এখন স্যার একটু দেখেন, এইদিকে একটু তাকান আপনারা সবাই। এই যে আমরা দুইটা পরিধি বের করলাম, করছি না স্যার? বলেন তো এখানে। তো এই যে আমরা দুইটা পরিধি বের করছি, এটা হচ্ছে বাইরের, এটা হচ্ছে ভিতরের। শর্তটা একটু দেখেন, যে এই যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা, মানে ভিতরেরটার থেকে বাইরেরটা 44 মিটার বড়। তাহলে শর্ত মতে লেখা যায়, এই বাইরেরটা থেকে ভিতরটা আপনি বাদ দেন, বাইরেরটা থেকে ভিতরটা আপনি বাদ দেন, কত হবে? 44 হবে। সো এখানে শর্ত মতে লিখে এভাবে লিখেন যে, শর্ত মতে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মলার ইজ ইকুয়াল টু 44। ওকে, তাহলে এখান থেকে কত কমন নেওয়া যায় স্যার? বলেন তো, 2 পাই কমন নেওয়া যায় না? দেখেন তো, 2 পাই যদি কমন নেই তাহলে এরকম থাকে না? এখান থেকে আমরা 2 পাই নিলাম, এই যে এখান থেকে 2 পাই নিয়েছি, নিলে কত থাকবে? ক্যাপিটাল আর মাইনাস স্মলার। সো এখন তাহলে দেখেন তো, এই জায়গায় কত থাকে আমাদের? আর মাইনাস আর সমান হচ্ছে 44 ডিভাইডেড বাই 2 পাই। আপনি 44 কে 2 পাই দ্বারা ভাগ করে দেন, একটা ভ্যালু তো অবশ্যই পাবেন, নাকি? একটা ভ্যালু আপনি অবশ্যই এখানে পাবেন। তাহলে আপনি যে ভ্যালুটা এখানে পাবেন, সেটাই হবে কি স্যার আপনার আনসার। ঠিক আছে, আপনি এখানে যে ভ্যালুটা পাবেন সেটাই কি হবে স্যার? সেটাই হবে রাস্তাটির বিস্তার, বা সেটাই হবে আপনার আনসার। কথা বুঝতে পারছেন? এখানে পায়ের মান বসান, 22/7 বসান, বসালে কাটাকাটি করতে পারবেন। কাটাকাটি করতে পারলে, কাটাকাটি করলে মেবি 7 আসতে পারে, হ্যাঁ? তো যাই আসুক আর কি। সো এখানে যা পাবেন সেটাই কি হবে? আপনার আনসার হবে। তো এখানে আপনাদেরকে একটু বলে রাখি, এখানে দেখেন, আবার একটু বোঝার চেষ্টা করেন এই ম্যাথটা। আমরা এই ম্যাথটা যে করছি, দেখেন বিষয়টা, এই এখান থেকে, কেন্দ্র থেকে এই টোটালটা, এটা হচ্ছে আমাদের কি ক্যাপিটাল আর না স্যার? আর এটা কি স্যার? আমাদের স্মল আর। এখন আমি এইটা, এই টোটালটা থেকে যদি এইটুকু আপনি বাদ দেন, এই যে এইটুকু যদি বাদ দেন, এইটুকু বাদ, তাহলে এটা থাকে না? এটাই কি স্যার? আমাদের রাস্তার বিস্তার না? বলেন তো। So আমাকে এইটাই তো বের করতে বলছে, সেই জন্য আমাদের এখানে বের করতে হবে
ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, অর্থাৎ এটা বের করতে হবে। আমি তো স্যার এটাই বের করছি, দেখেন। তো আশা করি অঙ্কটা একদম ছোট এবং আপনারা এই অঙ্কটা অবশ্যই পারবেন। দেখেন কোনো ঝামেলা আছে কিনা। এই যে স্যার আমাদের বর্তমানে যে আমরা একটা সিঁড়ির ম্যাথটা করব, এই যে স্যার আমাদের সিঁড়ির ম্যাথটা আছে না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায়ই আসে, ঠিক আছে? সো ভালো করে এই ম্যাথটা আপনারা সলভ করবেন। আপনারা তো সিঁড়ি বুঝেন নাকি? ওই যে সিরিজে যে আমরা উঠি ওইটাই তো নাকি? সেখানে কি বলছে স্যার, একটা ঘুরানো সিঁড়ির কথা বলছে। ঘুরানো সিঁড়ি, ঘুরানো সিঁড়ি বুঝেন? মানে একটা পেঁচানো সিঁড়ির কথা বলছে, একটা সিঁড়ি পেঁচিয়ে উঠছে আর কি। তো এই ঘোরানো সিঁড়ি বা আপনি বলতে পারেন এটা একটা হচ্ছে বৃত্তাকার সিঁড়ি বা একটা পেঁচানো সিঁড়ি, এটার ব্যাস হচ্ছে 2 মিটার। এটার ব্যাসটা কত স্যার? 2 মিটার। এবং ওই সিঁড়িটার টোটাল খাড়া উচ্চতা হচ্ছে 10 মিটার। টোটাল খাড়া উচ্চতা কত স্যার? 10 মিটার। সিঁড়িটা যদি মোট 5 প্যাক ঘুরে থাকে, মানে 5টা পাক যদি ঘুরে, এইভাবে 5টা পাক যদি ঘুরে থাকে, তবে টোটাল সিঁড়িটার দৈর্ঘ্য কত? টোটাল সিঁড়িটার দৈর্ঘ্য কত? এটা একটু দেখেন আপনারা সবাই। এখানে একটু বোঝাই আপনাদেরকে, আমি বিষয়টা একটু চিত্রাঙ্কন করে বোঝাই। আমি মনে করি এটা হচ্ছে দেওয়াল, এটাও দেওয়াল, এখানে অঙ্কন করি, এটা হচ্ছে দেওয়াল আমি চিন্তা করি। তো একটা হচ্ছে ঘুরানো সিঁড়ির কথা বলছে, এটা হচ্ছে বেস। এটা হচ্ছে কি স্যার? বেস। আপনি চিন্তা করেন এটা হচ্ছে বেস। এখন ঘুরানো সিঁড়ির কথা যেহেতু বলছে, তার মানে সেটা কি করবে স্যার? এই যেভাবে ঘুরবে না, বলেন তো? এরকম করে যাবে না সিঁড়িটা? প্রথমত এখান থেকে এভাবে উঠে আবার এখান থেকে এভাবে যাবে কিন্তু, তাই তো? ঘুরানো সিঁড়ির কথা যেহেতু বলছে, এইভাবে ঘুরে কিন্তু যাবে। এবং এটা হচ্ছে একটা রাউন্ডিং বা ঘোরানো সিঁড়ি বলতে পারেন আপনি। তাহলে এখন আপনি একটু দেখেন স্যার কি বলছে এই জায়গায়। এই যে ঘোরানো সিঁড়িটা আছে, এটার ব্যাসের কথা বলছে। ওকে, এটার কেসের কথা বলছে স্যার? ব্যাসটা কত আছে স্যার? 2 মিটার। তো আমি এই ঘোরানো সিঁড়ির ব্যাস, এটা আমি কি করলাম স্যার? এটা লিখলাম ডি সমান হচ্ছে 2 মিটার। এটা আমি পাইছি। এরপরে এখন এই ঘোরানো সিঁড়িটাকে আপনি যদি চিন্তা করেন, এইভাবে একটু চিন্তা করেন, এই যে এই অংশটা আছে স্যার, এই যে আমাদের এই অংশটা আছে, এখান থেকে আমরা কি বের করতে পারি? পরিধি বের করতে পারি না স্যার? এই যে ব্যাসটা যা আছে আমাদের সিঁড়ির যে ব্যাসটা আছে, এই ব্যাস থেকে কি বের করা যায় স্যার? পরিধি বের করা যায়। এখন বলতে পারেন স্যার পরিধি কেন বের করবো আমরা স্যার? যেহেতু এটা হচ্ছে একটা ঘোরানো সিঁড়ি, যেহেতু এটা কি স্যার? একটা ঘোরানো সিঁড়ি। এখন আমি যদি আমার অঙ্কের জন্য হিসাব করতে চাই, তাহলে এই যে নিচের যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এটা তো একটা রাউন্ডিং আকারে আছে, মানে এরকম একটা রাউন্ড অবস্থায় আছে না? তো আপনি যদি এটা সোজা করতে চান, এরকম একটা সোজা অংশ চিন্তা করতে চান, তাহলে এই সোজা বরাবর কতটুকু যাবে? এই পরিধিটাই যাবে না স্যার? বলেন। তাহলে আমি যদি এভাবে বিন্দু অঙ্কন করে চিন্তা করি, এই অংশটা যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে তার পরিধি চিন্তা করা যায়। মানে নিচে যে তার এই যে সার্কেল যে অংশটা ছিল বা বৃত্তাকার যে অংশটা ছিল, এটা যদি একটা পেঁচানো সিঁড়ির কথা বলছে, তার মানে কি এটা একটা বৃত্তাকার অংশ চিন্তা করা যায় না? এখন এই বৃত্তটাকে যদি আপনি সোজা করেন আর কি, মনে করেন একটা রিং, এটা এই রিংটাকে যদি সোজা করেন, তাহলে এটা এই পর্যন্ত যাবে না। এটা কি গেছে স্যার? এটা তার পরিধিটা গেছে। আচ্ছা, তারপরে এখন এই যে পেঁচানো সিঁড়িটা যে আছে স্যার, এই যেরকম যে পেঁচানো এইভাবে যে পেঁচানো সিঁড়িটা গেছে, এই পেঁচানো সিঁড়িটাকে আপনি যদি কি করেন স্যার? সোজা করেন, তাহলে এরকম একটা ডিস্টেন্স অতিক্রম করবে না? এরকম, বলেন। এটাকে আপনি যদি সোজা করে ফেলেন স্যার, এটাকে আপনি যদি কি করে ফেলেন? সোজা করে ফেলেন এরকম, তাহলে এরকম হয়ে যাবে না? তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটা হচ্ছে তার 1 পাকের দৈর্ঘ্য। 1 পাকের দৈর্ঘ্য। আর এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে তার খাড়া উচ্চতা। এটা হচ্ছে 1 পাকের খাড়া উচ্চতা। 1 পাকের খাড়া উচ্চতা। আপনি যদি এই চিত্রটা বোঝেন, তাহলে আপনি এই অঙ্ক বুঝে ফেলছেন। খাড়া উচ্চতা। আমি যদি একটা সিঁড়ি, যেটা পেছানো একটা সিঁড়ির কথা যে এখানে বলছে, তার নিচে যে অংশটা থাকবে, এটা যদি পেঁচিয়ে উঠছে, তার মানে কি তার এই নিচের অংশটা বৃত্তাকার। তো এখন এই বৃত্তাকার যে অংশটা আমি বলছি, এই বৃত্তাটা আপনি যদি সোজা করে ফেলেন, একদম একদম স্ট্রেট করে ফেলেন, তাহলে কোন পর্যন্ত যাবে স্যার? পরিধি পর্যন্ত যাবে না? বলেন কোন পর্যন্ত যাবে? পরিধি পর্যন্ত যাবে, গেল। তারপরে এখানে যে পেছানো যে সিঁড়িটা ছিল, সেটাকে আপনি যদি স্ট্রেট করে ফেলেন, তাহলে এরকম একটা অংশ পাবেন। এটা একটা বাহু চিন্তা করলেন, আর এটা হচ্ছে কি স্যার? তার খাড়া উচ্চতা। এখন আপনি এটাকে তো একটা ত্রিভুজ চিন্তা করতে পারেন। এটাকে আপনি কি চিন্তা করতে পারেন স্যার? একটা ত্রিভুজ চিন্তা করতে পারেন।
তাই না? এখানে এটার খাড়া উচ্চতা কত দেওয়া আছে? 10 মিটার। 10 মিটারটা কি স্যার? মোট খাড়া উচ্চতা। এই যে 5 পাক যে ঘুরছে, এই 5 পাকের মোট খাড়া উচ্চতা হচ্ছে 10 মিটার। তাহলে বলেন তো এক পাকের খাড়া উচ্চতা কত? 5 পাকে যদি 10 হয় তাহলে এক পাকে কত হবে? 2। দ্যাট মিন্স স্যার এক পাকের খাড়া উচ্চতা হচ্ছে 2 মিটার। তার মানে এটা হচ্ছে 2। আর আমরা এখান থেকে যদি পরিধি বের করি পাই ডি, তাহলে 2 ইন্টু, অর্থাৎ 2 পাই বলা চলে সরাসরি একবারে। তাহলে এই পরিধি অর্থাৎ এই যে এবি যে অংশটা, এবি অংশটা কত স্যার বলেন তো? 2 পাই মিটার। আর এইদিকে হচ্ছে 2 মিটার। এখন আপনি অত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করলে, এখানে অত্রিভুজের সূত্র দিয়ে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু স্যার এই এক পাকের দৈর্ঘ্যটা আপনি পেয়ে যাবেন। পাবেন না বলেন? তাহলে কয় পাকের কথা বলছে? 5 পাক। তাহলে 5 দ্বারা পরে গুণ করলে আমার অঙ্ক শেষ। সো এটা হচ্ছে অঙ্কের বেসিক। আপনি যদি এটুকু ধরতে পারেন, আশা করি অঙ্কটা করতে পারবেন। ওকে, সো চলেন এখন অঙ্কটা করি। এখানে সিঁড়ির ব্যাস ডি ইজ ইকুয়াল টু 2 মিটার। সুতরাং সিঁড়ির পরিসীমা বা পরিধি, আপনি যাই বললেন, পরিধি লিখি আমি, হ্যাঁ, পরিধি 2 পাই ডি। সুতরাং 2 পাই মিটার। ওকে, এক পাকের দৈর্ঘ্য, এক পাকের উচ্চতা সমান সমান টোটাল কত স্যার? 10 বলছিল, তাহলে কয়টা পাক ঘুরছে? 5টা। সেজন্য আপনি 10কে 5 দ্বারা ভাগ করেন, 2 মিটার চলে আসে। এই কথাগুলো এখানে লিখবেন আর এইটুকু আপনার লিখতে হবে। তারপরে এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এ, এই ক্ষেত্রে কিন্তু চিত্র এটা দিতে হবে আমাদের মাস্ট। তাহলে এবিসি ত্রিভুজে কি দাঁড়ায় আমাদের? এস স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এবির মানটা কত আমাদের? এখানে এবির মানটা হচ্ছে কত স্যার? 2 পাই। তাহলে যে লিখলাম 2 পাই হোল স্কয়ার। সেখান থেকে বিসির মানটা কত স্যার আমাদের? 2। তাহলে 2 স্কয়ার। সেখানে 2 পাই কত আসে? 6.2832 এরকম আসতে পারে, হোল স্কয়ার প্লাস 4। আপনি একটু ক্যালকুলেশনটা স্যার করে দেখেন এখানে কত আসে, নিজের একটু করেন। তারপর আমাদের এখানে কি ছিল স্যার? এস এর উপর একটা স্কয়ার ছিল, যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে ওবি আছে, সেটা কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। তাহলে এইটুক যদি আপনি রুট করেন, এইটুক যদি রুট করেন 6.2832 হোল স্কয়ার প্লাস 4, রুট করলে ওবি আসছে কত পাবেন? একটা ভ্যালু আপনি পাবেন। তাহলে সেটা হচ্ছে এসির ভ্যালু। এসিটা কি স্যার? এক পাকের দৈর্ঘ্য। সেটা যে এক পাক খাইছে, এক পাকের দৈর্ঘ্য কত পাইছেন? পাইছেন আপনি। এখন কয় পাকের কথা বলছে স্যার? 5 পাক। তা সুতরাং সিঁড়ির মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য, জাস্ট আপনি এখানে যে আনসারটা পাবেন এটাকে 5 দ্বারা গুণ করে দিবেন, তাহলে যা হবে সেটি হচ্ছে স্যার আপনার আনসার। দেখেন তো স্যার পারেন কিনা, সমস্যা আছে? আমি মনে করি এটা কোনো তো সমস্যা থাকার কথা না আপনাদের। চলেন এই ম্যাথটা আমরা সলভ করি। আর কয়টা ম্যাথ আছে আমাদের? 2টা ম্যাথ আছে। আচ্ছা, এই 2টা ম্যাথ করলে আমাদের কিন্তু এই অধ্যায়টা টোটালি কমপ্লিট হয়ে যাবে, এ টু জেড কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখানে বলছে যে একটা বৃত্তাকার মাঠ, এখানে দেখেন আমাদের প্রশ্ন অনুযায়ী যায় আমাদের, এখানে বলছে একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল, একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 5 হেক্টর। মাঠের ভিতর সীমানা ঘেঁষে সমান বিস্তার বিশিষ্ট একটা পথ আছে। পথের ক্ষেত্রফল সমগ্র মাঠের ক্ষেত্রফলের 1/10 হলে পথের বিস্তারটা কত? ঠিক সেম আগের প্রশ্নের মতোই। এই ক্ষেত্রে আমরা মনে করেন যে এরকম, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ। আমি এখানে একটা বৃত্তাকার মাঠ অঙ্কন করি। এই যে স্যার আমাদের এটা একটা বৃত্তাকার মাঠ। এই মাঠের সীমানা ঘেঁষে স্যার, এই মাঠের সীমানা ঘেঁষে, এই মাঠের সীমানা ঘেঁষে এইখানে একটু দেখেন, এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ। ঠিক আছে, এই মাঠের সীমানা ঘেঁষে সমান বিস্তার বিশিষ্ট, সমান বিস্তার বিশিষ্ট এই যে এটা হচ্ছে স্যার আমাদের একটা রাস্তা। ঠিক আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল, এই যে যে রাস্তাটা আছে স্যার, এই রাস্তাটার ক্ষেত্রফল এই সমগ্রটার ক্ষেত্রফলের
1/10 সমগ্রটার যে ক্ষেত্রফল আছে তার 10 ভাগের 1 অংশ হলো এই পথের বিস্তারটা কত, মানে এই যে এইটা বের করতে বলছে, এইটুকু এটার ভ্যালুটা কত, এই পথের বিস্তার মানে পথ কতটুকু, প্রস্থটা কত, পথের প্রস্থ কত, এটা আপনাকে বের করতে বলছে। তো আমি যদি এটা কেন্দ্র চিন্তা করি, এই ভিতরে যে আমরা একটা বৃত্তাকার মাঠ পেয়েছি, সেই ভিতরের মানে রাস্তাটা বাদ দিলে যে ভিতরে একটা বৃত্তাকার মাঠ পাওয়া যায় সেটাকে আমরা আর চিন্তা করি স্মল আর। আর বাহিরে যে একটা মানে টোটাল যে বৃত্তাকার মাঠটা আর কি বড়টা, সেটাকে আমরা ক্যাপিটাল আর চিন্তা করি, এটার ব্যাসার্ধকে ক্যাপিটাল আর চিন্তা করি। তাহলে আমাকে কি বের করতে হবে স্যার? এই যে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এটিতে বের করতে হবে আগের অঙ্কের মতোই, তাই না? এটি তো আমাকে কি করতে হবে স্যার? বের করতে হবে। ওকে, তো চলুন আমরা একটু বের করি। দেখেন এখানে কিভাবে লেখা যায়, এখানে আপনি প্রথমত লিখেন যে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার চিন্তা করি। সুতরাং বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে স্যার? পাই আর স্কয়ার বর্গ মিটার, মানে টোটাল বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এবং রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ স্মল আর মিটার। সুতরাং রাস্তা বাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলটা কত দাঁড়ায় আমাদের? পাই স্মল আর স্কয়ার বর্গ মিটার। এখন এখানে কি বলছে স্যার? বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 5 হেক্টর। এই অঙ্কটা করতে গেলে আমাদের হেক্টরের সাথে বর্গ মিটার একটা সম্পর্ক আছে, সেটা জানতে হবে। আপনারা সকলে জানেন যে 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার, তাই না? তাহলে এখানে লেখা যায় বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান 5 হেক্টর, তাই তো? তাই তো নাকি? আচ্ছা, 5 হেক্টরকে আমি যদি বর্গ মিটারে কনভার্ট করতে চাই কত আসবে আমাদের? 5 হেক্টরকে আমি বর্গ মিটারে কনভার্ট করতেছি, তাহলে আমরা যদি বর্গ মিটারে কনভার্ট করি তাহলে 5 ইন্টু 10,000 বর্গ মিটার। ওকে, তাহলে 5 10 কত হবে? 50, দ্যাট মিনস এখানে হচ্ছে 50,000 বর্গ মিটার। এটা হচ্ছে টোটাল যে বৃত্তাকার মাঠটা আছে তার ক্ষেত্রফল। টোটাল বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 50,000 বর্গ মিটার। এখন দেখেন বলছে রাস্তাটার ক্ষেত্রফল, এই যে পথের ক্ষেত্রফল হচ্ছে সমগ্র ক্ষেত্রফলের 10/1। তো এটা 10/1 কত হয় দেখেন তো? এখান থেকে লেখা যায় না যে রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান 50,000 ইন্টু 1/10 বলছে তো নাকি? তার মানে 1/10 বর্গ মিটার, অর্থাৎ 10 দ্বারা ভাগ করবেন, এটাকে শূন্য শূন্য কেটে দিলে হয়ে যায়। তার মানে কত আসে স্যার? 5,000 বর্গ মিটার। ওকে, তা সুতরাং রাস্তা বাদে ভিতরের মাঠের ক্ষেত্রফল সমান সমান, আমরা যদি টোটাল ক্ষেত্রফলটা থেকে মানে টোটাল যে বৃত্তাকার মাঠ আছে এটার ক্ষেত্রফল থেকে ভিতরের যে রাস্তার যে ক্ষেত্রফলটা আছে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ টোটাল ক্ষেত্রফলটা থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিলে তো ভিতরের মাঠের ক্ষেত্রফল পাওয়া যাবে না, বলেন তো? তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 50,000, এখান থেকে আপনি 5,000 বিয়োগ করে দেন, মানে রাস্তার ক্ষেত্রফলটা বিয়োগ করে দেন। যদি বিয়োগ করে দেওয়া হয় কত থাকবে? 45, ঠিক আছে? কত থাকবে? 45 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের এই যে ভিতরের যে মাঠটা ছিল একটা, সেই ভিতরের মাঠের ক্ষেত্রফল, এই যে এটা স্যার, এই যে ভিতরের মাঠের ক্ষেত্রফল। এখন আমরা দেখেন এইখানে ভিতরের যে মাঠটা আছে স্যার, ভিতরের যে মাঠ, এই ভিতরের মাঠের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে বাইরের মাঠের ক্ষেত্রফল। সো আমরা এখানে শর্ত দিয়ে সাজাইতে পারি। তাহলে আমরা একটা শর্ত দিয়ে সাজাইতে পারি এইভাবে
যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান হচ্ছে এই যে এটা স্যার, কেন এটা হচ্ছে আমাদের টোটাল যে মাঠটা আছে সেই মাঠের ক্ষেত্রফল, তাই না বলেন? শর্ত মতে এটা সমান এটা, আবার শর্ত মতে এটা সমান এই যে এটা। এখান থেকে আপনি ক্যাপিটাল আর বের করতে পারবেন, এটা থেকে দ্বিতীয় শর্ত থেকে স্মল আর বের করতে পারবেন। তাহলে ক্যাপিটাল আর এবং স্মল আর যদি বের করতে পারেন, তারপর যদি বিয়োগ করে দেন, তাহলে তো আমাদের এই রাস্তার বিস্তারটা চলে আসে, তাই না বলেন? সেই কাজটা এখন আমরা করব। সেখানে লেখা যায় শর্ত মতে পাই ক্যাপিটাল আর স্কোয়ার সমান হচ্ছে 50,000। তাহলে এখান থেকে দেখেন আর স্কোয়ার সমান হবে 50,000 ডিভাইডেড বাই পাই, বা আর ইজ ইকুয়াল টু রুট ওভার 50,000 ডিভাইডেড বাই পাই। অর্থাৎ এই যে আমাদের 50,000, এটাকে পাই দ্বারা ভাগ করবো, দেন রুট করবো, এখান থেকে আমাদের আর এর একটা ভ্যালু আসবে। আবার পাই আর স্কোয়ার সমান হচ্ছে 45। তাহলে এখানে আমাদের আর এর একটা মান আসবে, একসাথে লিখে দিচ্ছি 45 ডিভাইডেড বাই পাই। এখান থেকে একটা ভ্যালু আসলো আমাদের। তারপর আমি খালি এই ভ্যালু থেকে যদি এটা বিয়োগ করে দেই, এই ভ্যালু থেকে যদি আমি জাস্ট এটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের রাস্তার বিস্তারটা চলে আসবে। তাই সুতরাং রাস্তা বা পথের বিস্তার সমান সমান ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, যা আসে সেটি আপনার আনসার। এইভাবে আমরা কি করব, ক্যাপিটাল আর বের করব এবং স্মল আর বের করব, বের করে দুইটা বিয়োগ করে দেব, দ্যাট ইজ আওয়ার আনসার। ওকে, এরপরে চলেন আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে লাস্ট, আমাদের এই অধ্যায়ের লাস্ট একটা ম্যাথ। সো একটু ভালো করে খেয়াল করবেন, এটা কোন একটা সহজ একটা ম্যাথ। আমি আপনাদেরকে জাস্ট এক নজর বুঝাই দিলে আপনারা কিন্তু এই অঙ্কটা পারবেন, করতে পারবেন। এখানে বলছে 7 সেন্টিমিটার। দেখেন এখানে বলছে আমাদের 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত। কয়টা? তিনটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে মানে বাহির দিয়া স্পর্শ করছে। এদের মধ্যবর্তী ফাঁকা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আপনি যখন তিনটা বৃত্ত পরস্পরকে ছেদ করবে, সমান ক্ষেত্রফল সমান ব্যাসার্ধ বিশিষ্ট, তখন মাঝখানে একটা ফাঁকা অংশ থাকবে। সেই ফাঁকা অংশটার ক্ষেত্রফল কত সেটা আপনাকে বের করতে বলছে। ঠিক আছে? তো এটা দেখেন জাস্ট আমি আপনাকে বুঝাই দিব, এবং এটা বাড়ির কাজ থাকবে। হ্যাঁ, এটা বাড়ির কাজ থাকবে অবভিয়াসলি। এটা আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দিব, এবং এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। কারণ আমি তো সবই করাই দিলাম, এখন একটা ম্যাথ যদি আপনাদেরকে দিই সেটা আপনি সলভ করতে পারেন, তার মানে কি স্যার আপনি ওদের অঙ্কগুলা ক্যাচ করতে পারছেন। দেখেন আমি তারপর বলে দিচ্ছি। এখানে আমি তিনটা বৃত্ত স্যার এখানে অঙ্কন করতেছি। এ একটা বৃত্ত আমাদের, এবং এ একটা বৃত্ত, এই একটা বৃত্ত, তারা বহিস্থভাবে কিন্তু স্পর্শ করবে। ওকে করলো। এখানে আরেকটা বৃত্ত অঙ্কন করি। এই যে স্যার তিনটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলো। এখানে প্রত্যেকটার ব্যাসার্ধ হচ্ছে 7। তার মানে এই বৃত্তের কেন্দ্রকে আমি এ চিন্তা করি, এটার কেন্দ্রকে স্যার আমি বি চিন্তা করি, এটা হচ্ছে বি। এটার কেন্দ্রকে স্যার আমি সি চিন্তা করলাম, এই তো নাকি? এটার স্পর্শবিন্দু যাই হোক, আমি এটা তো স্পর্শবিন্দু তাই না? So, এইটুক হচ্ছে কত? এখানে বলছে এটার ব্যাসার্ধ দেখেন 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। দ্যাট মিনস এই এ বৃত্ত, এটার ব্যাসার্ধ 7, এটার ব্যাসার্ধ 7, এটার ব্যাসার্ধ কিন্তু সিমিলারলি 7 করে। আপনি এখানে যখন তিনটা অংশ দেখবেন, এখানে যখন তিনটা অংশ আপনি দেখতেছেন, তখন একটা বিষয়কে আপনার এখানে একটু খেয়াল করে, সেটা হচ্ছে আপনি এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু বলতে পারতেছেন। এই যে আমি যদি একটা ত্রিভুজ দেখেন, মাঝখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু কিন্তু আপনি বলতে পারতেছেন। আপনি যদি এখানে এই দুইটা যোগ করেন, মানে কারণ এইটুকু হচ্ছে 7 এবং এইটুকু হচ্ছে 7, তাহলে 7 আর 7 যোগ করেন কত হয়? 14 হয়। সিমিলারলি এটা আমাদের 7, এটা 7, তাহলে এই পাশে বাহুটার দৈর্ঘ্য কত? 14, এটার দৈর্ঘ্য 14, এবং এটাও কত হচ্ছে স্যার? 14 হচ্ছে। সো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু 14, দ্যাট মিনস এটা কি তৈরি করছে এখানে স্যার? একটা, আমি যদি তিনটা বৃত্তের কেন্দ্রগুলো যোগ করি তাহলে একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। কি ত্রিভুজ উৎপন্ন হয় স্যার আমাদের বলেন তো? সমবাহু ত্রিভুজ কিন্তু এখানে উৎপন্ন হয়। তাহলে আমরা যদি এখানে একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা এখান থেকে বের করতে পারি, ওই যে √3/4 দ্বারা। তারপরে আমরা কি করবো স্যার? এই যে বৃত্তের এই অংশটা যে আছে দেখেন, এখানে একটু খেয়াল করেন। আপনি যদি বৃত্তের এই অংশের ক্ষেত্রফল বের করতে পারেন, এবং এই অংশের ক্ষেত্রফল বের করে
এই অংশের ক্ষেত্রফল বের করলেন, বের করে যদি আপনি কি করেন স্যার, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা থেকে বিয়োগ করে দেন, তাহলে তো স্যার আপনার এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা চলে আসবে, তাই না বলেন? আপনি টোটাল প্রথমত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন, √3/4 তো এখানে এর মানটা কত পাইছি স্যার, আমাদের বাহুর মান কত পাইলাম স্যার, 14। দ্যাট মিনস এখানে আমরা লিখবো আমরা 14 স্কয়ার। তো এখান থেকে আপনি অবভিয়াসলি একটা ক্ষেত্রফল পাবেন, বলেন পাবেন না? পাওয়ার পরে এই বৃত্তের এই অংশটার ক্ষেত্রফল বের করবেন, একটা বের করলেই চলবে। তাহলে একটা ক্ষেত্রফল বের করলাম, 3 দ্বারা গুণ করলে এই 3 অংশের আমি ক্ষেত্রফলটা পেয়ে গেছি। পাইছি কিনা বলেন? তা 3টা অংশের আমি কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেলাম। তারপর আমি কি করব, এই 3 অংশের যে ক্ষেত্রফলটা, এই 3 অংশের ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করে দেই, তাহলে এই যে স্যার আমাদের মাঝখানে যে ফাঁকা একটা অংশ আছে দেখেন, এই যে স্যার আমাদের একটা ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশের কিন্তু ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন, এবং এই যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সেটা নিজে নিজে সাজিয়ে গুছিয়ে করতে পারবেন। সো দেখি, এটা হচ্ছে আপনার ব্রেন টেস্ট, আপনি কতটুকু এই ম্যাথটা করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, অবশ্যই এই হোমওয়ার্কটা করবেন। তো এটা করলে দেখা যাবে কি আপনার ম্যাথ করার যে স্কিল সেটা কিন্তু বাড়বে অবশ্যই। আমি তারপরেও আপনাদেরকে সমগ্র বিষয়ে একটা ধারণা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি সমগ্র বিষয়ে কিন্তু আপনাদেরকে একটা ধারণা প্রোভাইড করছি। আমি আশা করি এই ধারণার উপর ভিত্তি করে আপনি কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারবেন। এই চতুর্থ অধ্যায় যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর প্রথমে যে কথা বলছিলাম এটা আবার লাস্টে বলতেছি, আপনি যদি আমাদের পাপেল এডুকেয়ারের অনলাইন প্রোগ্রামগুলোতে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের অলরেডি আজকের এই ক্লাসের মাধ্যমে চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেল। সো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই পঞ্চম অধ্যায়টা শুরু করব, এবং এই পঞ্চম অধ্যায়ের যে আলোচনাটা আছে সেটা আমাদের জন্য আরো একটু গুরুত্বপূর্ণ হবে। আর আমরা মিড টার্ম পরীক্ষার আগে কিন্তু আমাদের ম্যাথ 3 বলেন বা অন্যান্য যে আমাদের হার্ড সাবজেক্টগুলো আছে সেগুলো অবশ্যই কভার করে ফেলবো। সো আপনিও আশা করি আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়গুলো কভার করতে পারবেন। তো অবশ্যই আমাদের এই অনলাইন প্রোগ্রামে যুক্ত হতে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের এই পেজে এসএমএস দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।